আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কাজী ওয়ারিসা তাবাসসুম আবারও চলে আসলাম তোমাদের মাঝে ম্যাথ 2 এর আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আজকের আমাদের টপিক হচ্ছে সাম প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল। তো আমরা গত ক্লাসে ডেফিনিট ইন্টিগ্রালের কিছু ম্যাথ করেছিলাম। তো সেই সুবাদেই সেই সূত্র ধরেই আমরা কিছু প্রপার্টিজ দেখবো যেগুলো হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের। তো এখানে যদি তোমরা একটু খেয়াল করো, তাহলে if f of x is an integrable function, অর্থাৎ f of x একটা ফাংশন, আমরা তো জানি f of x এটা হচ্ছে একটা ফাংশন। তো ফাংশনকে আমরা f of x এই আকারে লিখে থাকি। তো f of x যদি একটা ইন্টিগ্রেবল ফাংশন হয়, মানে f of x কে যদি ইন্টিগ্রেশন করা পসিবল হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ a to a f of x dx is equal to 0। অর্থাৎ f of x টা যদি আমাদের ইন্টিগ্রেবল হয় এবং লিমিট যদি সেম হয়, অর্থাৎ আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি সেম হয়, তাহলে সেই ইন্টিগ্রেবল ফাংশন অর্থাৎ f of x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তার রেজাল্ট হবে 0। আমি কি বললাম? আমি বললাম যে if f of x is an integrable function, then integration of a to a f of x dx is equal to 0। তার মানে যদি f of x এর আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম হয়, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে 0। দুই নাম্বারটা খেয়াল করি, if f of x is integrable on any interval containing 3 points a, b and c। আচ্ছা, এখানে বলা হয়েছে যে f of x যদি ইন্টিগ্রেবল হয়, অর্থাৎ যদি ইন্টিগ্রেশন করা যায় এবং সেটা যদি যেটার ইন্টারভালটা containing 3 points a b c, অর্থাৎ ইন্টারভাল বলতে আমি বুঝাচ্ছি আপার লিমিট লোয়ার লিমিট, এগুলা যদি এই তিনটা পয়েন্ট অর্থাৎ a পয়েন্ট, b পয়েন্ট এবং c পয়েন্টের মধ্যে হয়, তাহলে a is greater than c is greater than b। অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিটের যে মানগুলা, সেটার আমি ফ্লোটা দেখিয়েছি যে কোনটা কার থেকে বড় হবে। এর থেকে সি বড় হবে, সি এর থেকে বি বড় হবে, আবার বি এর থেকে সি ছোট হবে, সি এর থেকে এ ছোট হবে। তো এভাবে যদি হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ বি টু এ এফ অফ এক্স ডিএক্স is equal to integration of c to a f of x dx is equal to b to c f of x dx। এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে যদি f of x ইন্টিগ্রেবল হয় তিনটা পয়েন্টে a b c, তাহলে সেটার একটা ফ্লো থাকবে। ফ্লোটা কি? a is greater than c is greater than b। এবং যখন আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিটে দুইটা জিনিসকে দেব, এখানে দেখো a থেকে কিন্তু b টা বড়। তো আমরা জানি যেটা বড় থাকে সেটা আপার লিমিট হয় এবং যেটা ছোট থাকে সেটা লোয়ার লিমিট হয়। সেই সুবাদে এখানে ইন্টিগ্রেশন অফ b অফ a f of x is equal to, আবার দেখো c কিন্তু এর থেকে বড়, তাহলে যখন a আর c কে নিয়ে আমরা লিমিটে বসাবো, তখন c কে রাখবো কি আপার লিমিট এবং a কে রাখবো লোয়ার লিমিট, is equal to integration of c of a, I mean c to a f of x dx। আবার b আর c এর ক্ষেত্রে খেয়াল করো, b আর c এর ক্ষেত্রে কিন্তু b বড় c ছোট। তো এই দুটোকে যখন আমরা ইন্টিগ্রেশনে বসাবো, তখন আমরা লিখবো b to c f of x dx, যেহেতু b বড় এবং c পয়েন্টটা ছোট। এটা হচ্ছে যখন তিনটা পয়েন্ট থাকবে তখন। আরেকটা দেখো, if f of x is an even function, অর্থাৎ f of x যদি একটা জোড় ফাংশন হয় এবং যেটা f of minus x is equal to f of x for all x, এই টার্মটা f of minus x is equal to f of x, এটা তোমাদের কাছে একটু পরিচিত লাগার কথা, কারণ এরকম একটা জিনিসই আমরা গত ক্লাসে পড়েছি। এই f of minus x is equal to f of x হলে যে সেটা একটা ইভেন ফাংশন হয়, এরকম একটা কনসেপ্টই আমরা কিন্তু গত ক্লাসে পড়ে শেষ করেছি। তো f of x যদি ইভেন ফাংশন হয় এবং f of minus x is equal to f of x যদি হয় সকল x এর জন্য, তাহলে ইন্টিগ্রেশন অফ a to minus a f of dx is equal to 2 integration of a to 0 f of x dx। অর্থাৎ যদি আপার লিমিট যেটা থাকবে সেটারই নেগেটিভ ফর্মটা যদি লোয়ার লিমিটে থাকে, তাহলে সেটার ইন্টিগ্রেশন যদি আমরা করি, সেটা হবে সামনে চলে আসবে 2 কনস্ট্যান্ট এবং ইন্টিগ্রেশন অফ আপার লিমিটের জায়গায় থাকবে, বাট লোয়ার লিমিটের জায়গায় হয়ে যাবে 0 f of x dx। এটা কিসের জন্য? এটা হচ্ছে ইভেন ফাংশনের জন্য। এখন আসো অড ফাংশনটা দেখি। if f of x is an odd function, that is f of minus x is equal to minus f of x for all x, এখানেও f of minus x is equal to minus f of x, এই টার্মটা আমরা কি, এই টার্মটা আমরা কিন্তু গত ক্লাসে
অলরেডি শেষ করে ফেলেছি যে ইভেন ফাংশন হলে আমরা পাই f of minus x is equal to f of x, এবং অড ফাংশন হলে আমরা পাই f of minus x is equal to minus f of x। তো সেইটারই সুবাদে এখানে লেখা if f of x is an odd function, that is f of minus x is equal to minus f of x for all x, then integration of a minus x f of x dx is equal to 0। অর্থাৎ আপার লিমিটে যে টার্মটা আমাদের থাকবে সেটারই নেগেটিভ ফর্মটা যদি আমাদের লোয়ার লিমিটে থাকে, সেটাকে যদি আমরা f of x করি এবং এবং অবশ্যই যদি সেটা একটা অড ফাংশন হয়, তাহলে সেটার ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে 0। আর যদি সেটা একটা ইভেন ফাংশন হয়, তাহলে সেটা ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে 2 ইন্টিগ্রেশন অফ আপার লিমিটের জায়গায় বসবে এবং লোয়ার লিমিটের জায়গায় বসবে 0 f of x dx। চলে যাচ্ছি এই রিলেটেড কিছু ম্যাথে। এক্সাম্পল হিসেবে তোমরা এই ম্যাথটার দিকে খেয়াল করো। দেখো, ইন্টিগ্রেশন অফ পাই মাইনাস পাই cos x dx, পাই মাইনাস পাই cos x dx। এখন এখানে দেখে আমরা বলতে পারবো যে আমরা যে একটু আগে সাম প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল পড়লাম, সেখানে যে আমরা 4টা রুলস পড়েছি, সের মধ্যে প্রথম দুইটার মধ্যে কিন্তু এটা পড়তেছে না, এটা পড়তেছে লাস্ট দুইটার মধ্যে, অর্থাৎ ইভেন ফাংশন আর অড ফাংশনের মধ্যে। এখন আমাদের ডিনোট করতে হবে এটা কি ইভেন ফাংশন নাকি অড ফাংশন। cos ফাংশন স্বভাবতই আমরা জানি এটা একটা ইভেন ফাংশন। এটা কি ফাংশন? এটা হচ্ছে একটা ইভেন ফাংশন। cos ফাংশনটা হচ্ছে ইভেন ফাংশন, এবং যেটা sin ফাংশন সেটা হচ্ছে আমাদের অড ফাংশন। তো যেহেতু cos ফাংশনটা আমাদের ইভেন ফাংশন এবং আমাদের লিমিট আছে পাই টু মাইনাস পাই cos x dx, তো আমরা সূত্র অনুযায়ী জানি 2টা সামনে কনস্ট্যান্ট হিসেবে থাকে এবং আপার লিমিটের জায়গায় বসে, তবে লোয়ার লিমিটের জায়গায় বসে 0 এবং cos x dx। এটা হয় তোমার ইভেন ফাংশনের ক্ষেত্রে যখন আমরা কিছু প্রপার্টিজ পড়েছিলাম, সেই সূত্র অনুযায়ী আমরা এই লাইন থেকে এই লাইন লিখতে পারি। এখানে তোমাদের কোশ্চেনে বলে দিবে যে এই ফাংশনটা কি ইভেন নাকি অড, সেই ক্ষেত্রে তোমরা লিখে দিবে ইভেন ফাংশন, এবং সেটাকে যদি ইন্টিগ্রেশন করতে বলা হয় তাহলেই তোমরা নেক্সট লাইনে যাবে। আদারওয়াইজ শুধুমাত্র পরীক্ষায় ইভেন অথবা অড ফাংশন পর্যন্ত যদি চায়, তাহলে জাস্ট সিম্পলি এই একটা লাইনে ম্যাথ করে দিলেই হয়ে যাবে। আসলে আমরা সেকেন্ড ম্যাথটা দেখি, যেটা হচ্ছে sin x এর ফাংশন দিয়ে, এবং sin x কিন্তু মানে sin এর যে কোনো ফাংশন কিন্তু অড ফাংশন। দেখো লিমিট দেওয়া আছে, আপার লিমিট পাই এবং লোয়ার লিমিট হচ্ছে মাইনাস পাই। তো সেম ভাবে সাম প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল অনুযায়ী প্রথম দুইটা সূত্রের মধ্যে এটা পড়তেছে না, এটা পড়তেছে তৃতীয় অথবা 4 নম্বরের মধ্যে। এখন আমাদের ডিনোট করতে হবে এটা কি অড ফাংশন নাকি ইভেন ফাংশন। খেয়াল করে দেখো sin x dx, আমি বলেছিলাম যে sin x হচ্ছে অড ফাংশন। sin x অড ফাংশন কিসের জন্য এবং cos x ইভেন ফাংশন কিসের জন্য, এটা কিন্তু আমরা আরো আগে থেকেই পড়ে আসছি। আমরা 9 10 এ অথবা ইন্টারেও যখন sin x অথবা cos x এর গ্রাফ করেছিলাম, তখন কিন্তু আমরা জেনেছি যে cos x টা হচ্ছে আমাদের ইভেন ফাংশন এবং sin x টা হচ্ছে আমাদের অড ফাংশন। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে sin x টা হচ্ছে অড ফাংশন। তো অড ফাংশনের নিয়ম অনুযায়ী আমরা জানি যে এইটার যে আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি সেম হয়, শুধুমাত্র যদি এই সাইনটা ডিফারেন্ট হয়, তাহলে কি অ্যান্সারটা কিন্তু ডাইরেক্ট আমরা এখানে 0 লিখে দিতে পারতাম। 0 লিখে লিখতে পারতাম ব্র্যাকেটে যে এটা একটা অড ফাংশন। বাট তোমরা চাইলে এখানে লিমিট বসিয়ে, যেমন sin x এর ইন্টিগ্রেশন আমরা জানি cos x, সেই অনুযায়ী sin পাই এই লিমিটটা বসাই দিলাম এখানে, এবং নিচের লিমিটটাও এখানে বসাই দিলাম। তো এখানে 1 - 1 0। তোমরা চাইলে এভাবেও করতে পারো, ডাইরেক্ট সূত্রের ইমপ্লিমেন্টেশনও করতে পারো। এই ম্যাথগুলো যেহেতু একটু ছোট আকারে আসে, অর্থাৎ জিজ্ঞেস করে যে ইভেন নাকি অড ফাংশন, সেক্ষেত্রে আমি বলবো তোমরা এক লাইনে সেই সূত্রটা দিয়ে লিখে দিতে পারো যে ইভেন ফাংশন নাকি অড ফাংশন। আর যদি তোমাদের বলে যে ইন্টিগ্রেশন করতে, তাহলে তোমরা এরকম ইন্টিগ্রেশন করে দেখাই দিতে পারো। এই ম্যাথটা দেখো, ইন্টিগ্রেশন অফ পাই মাইনাস পাই এক্স cos x dx। এখন দেখো আগের ম্যাথগুলোতে কিন্তু একটা টার্মই ছিল যে sin x dx অথবা cos x dx। এই ম্যাথে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে আমাদের এই x, আর আরেকটা পার্ট কি, আরেকটা পার্ট হচ্ছে cos x। একটা পার্ট হচ্ছে x আর একটা পার্ট হচ্ছে কি cos x।
এখন এক্সটাকে কিন্তু আমরা জানি, সরি cos এক্সটাকে কিন্তু আমরা জানি ইভেন ফাংশন, বাট এক্সটা আমাদের কি ফাংশন? এক্সটা কিন্তু আমাদের অড ফাংশন, এটা আমাদের ডিনোট করতে হবে। দেখো এই ম্যাথ গুলোতেও কিন্তু এক্সটাকে অড ফাংশন ধরে নিছি। কেন? মনে করো তুমি এক্স কে -1 ধরো, এক্স কে যদি -1 ধরো তাহলে কিন্তু এক্স একটা অড ফাংশন, এক্স একটা অড ফাংশন। এবং তুমি যদি এক্স কে -1 ধরার পরে এটার স্কয়ার করো, অর্থাৎ এক্স স্কয়ার করো, তাহলেও কিন্তু ইভেন ফাংশন। তো তোমরা এভাবে মনে রাখতে পারো যে এক্স কে যদি -1 ধরি তাহলে ও একটা অড ফাংশন, তো সেহেতু এক্স হচ্ছে একটা কি আমাদের অড ফাংশন, এক্স আমাদের অড ফাংশন। এবং যখন এক্স স্কয়ার বলবে তখন সেটা হচ্ছে কি ইভেন ফাংশন। এখন দেখো খেয়াল করো ম্যাথটার দিকে, এক্স যেহেতু অড ফাংশন এবং cos x যেহেতু ইভেন ফাংশন, আমরা জানি মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস, অর্থাৎ ওই আমরা যে ছোটবেলায় পড়েছিলাম প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সেইটাই কিন্তু এখানে ইমপ্লিমেন্টেশন হয়েছে, যে মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস যেহেতু হয় সেহেতু এই যে আমি লিখেছি যে অড ফাংশন, এটা কিন্তু আমি শুধু এক্স কে বোঝাচ্ছি না, অথবা শুধুমাত্র cos x কে তো আরো আগে বোঝাবো না, কারণ আমি লিখে দিছি এটা ইভেন ফাংশন। এই অডটা কিন্তু আমি শুধু এক্স কে বোঝাচ্ছি না, এই অডটা কিন্তু আমি বুঝাইতেছি এই পুরা ফাংশনটাকে, এই পুরা ফাংশন অর্থাৎ এক্স cos x dx, এই পুরাটাই হচ্ছে আমাদের অড ফাংশন। কেন? তার কারণটা যে আমি ব্যাখ্যা করলাম আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, তারপরেও আমি আরেকটা বার তোমাদের সুবিধার্থে ব্যাখ্যা করে দেই। সেটা হচ্ছে এই যে আমাদের এক্স এবং cos x যখন আমরা ডিনোট করে ফেললাম, যখন আমরা ডিনোট করে ফেললাম যে এক্স হচ্ছে আমাদের অড ফাংশন এবং cos x হচ্ছে আমাদের ইভেন ফাংশন, তখন আমরা নরমালি জানি যে অড এর সাইন কি মাইনাস এবং ইভেন এর সাইন কি প্লাস। তো সেই অনুযায়ী মাইনাস প্লাসে মাইনাস হয় which is odd, সেই জন্য cos x, x cos x এটা হচ্ছে আমাদের অড ফাংশন। সেম ভাবে দেখো এক্স কিন্তু আমাদের অড ফাংশন এবং সাইন এক্স কিন্তু আমাদের অড ফাংশন, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয় আমরা জানি। সেহেতু এই পুরা টার্মটা এক্স সাইন এক্স এটা হচ্ছে আমাদের কি ইভেন ফাংশন, এক্স সাইন এক্স কি ইভেন ফাংশন। আচ্ছা, এখন দেখো লাস্ট ম্যাথটা এক্স স্কয়ার cos এক্স। এখন দেখো এক্স স্কয়ার আমি যেটা বলেছিলাম যে এক্স স্কয়ার কে যদি আমরা -1 ধরি তাহলে এই -1 স্কয়ারটা কিন্তু আমাদের একটা পজিটিভ নাম্বার আসে, -1 স্কয়ারটা কিন্তু পজিটিভ নাম্বার আসলে which is +1। এবং cos x টা আমরা জানি যে ইভেন ফাংশন, তো একটা প্লাস এবং একটা প্লাস মিলে কি হয়? প্লাসই হয় আলটিমেটলি, সেহেতু x স্কয়ার cos x টা হচ্ছে কি আমাদের ইভেন ফাংশন। তারপরে দেখো এই ম্যাথটার দিকে, π/3 to -π/3 x⁴ sin x dx। এখন দেখো এই সময় কিভাবে বুঝবে x⁴ x এর উপরে যদি কোনো জোড় পাওয়ার থাকে সেটা হবে পজিটিভ, এবং sin x আমরা জানি কি নেগেটিভ, এবং প্লাস আর মাইনাসে কি মাইনাস না, সেহেতু আমরা জানি তাহলে এটা কি হবে? অড ফাংশন হবে, এটা কি হবে? অড ফাংশন হবে। এবং অড ফাংশন যদি এটা হয় তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? 0, কারণ আমরা ওই যে সাম প্রপার্টিজ অফ ইন্টিগ্রালের যে 4 নাম্বার রুলসটা ছিল সেই অনুযায়ী আমরা জানি অড ফাংশন হলে সেটার রেজাল্টে আমরা ডাইরেক্টলি 0 লিখতে পারি। এই ম্যাথটার ক্ষেত্রে খেয়াল করো, π/4 টু -π/4 x³ প্লাস x⁴ tan x, যখন একটু বড় টার্ম থাকবে, যখন একটু কি বড় টার্ম থাকবে, এখানে দেখো এক্স কিউব, এইটাকে কিন্তু আমরা মোটামুটি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের মাইনাস, যেহেতু কিউব আছে মানে একটা জোড় সংখ্যা। বাট এইটার ক্ষেত্রে একটু আমাদের ক্যালকুলেশন করা লাগবে, অথবা যদি আমরা এই পার্টটাও না জানি যে এক্স কিউব আমাদের কি ফাংশন, ইভেন ফাংশন নাকি অড ফাংশন, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই দিকে খেয়াল করো, আমরা এখানে ক্যালকুলেশন করে নিব। কি ক্যালকুলেশনটা করবো আমরা? এখানে এফ অফ এক্স এর জায়গায় এফ অফ মাইনাস এক্স ধরবো, তাহলে এই সবগুলোকে আমরা মাইনাস এক্স ধরবো, -x³ -x⁴ tan -x, এটা করে ক্যালকুলেশন করার পরে আমরা দেখো কি পাই? f of -x is equal to -f of x। এটা কি অড ফাংশনের না? এটা কি অড ফাংশনের রুলসটা ছিল না যে f of -x is equal to -f of x? সেজন্য আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে একটা অড ফাংশন, এবং এটার রেজাল্টেন্ট হবে কি 0, এটা রেজাল্টেন্ট হবে কি 0। এখানে তোমরা রাফে এই জিনিসটা ক্যালকুলেশন করে রাখতে পারো, এবং তোমরা এখানে ডিরেক্টলি 0 বসায় এখানে লিখে দিতে পারো অড ফাংশন। এবং লাস্ট ম্যাথটার দিকে তোমরা একটু খেয়াল করো, 1 to -1 sin x 1 plus x², এখানেও কিন্তু আমরা sin x কে ডিরেক্ট করতে পারতেছি যে ও হচ্ছে একটা কি ফাংশন? ও হচ্ছে একটা অড ফাংশন, অর্থাৎ ও হচ্ছে মাইনাস
এবং নিচের টার্মটাকে কিন্তু আমরা এভাবে ডিনোট করতে পারতেছি না, শুধু এক্স স্কোয়ার থাকলেও তার আমরা ডিনোট করতে পারতাম, সাথে কিন্তু একটা প্লাস ওয়ান আছে। সেই জন্য আমরা কি করব, আগের ম্যাথটার মতো এইটার পার্টটাও আমরা মাইনাসে করে নিব, অর্থাৎ এফ অফ মাইনাস এক্স ধরে নিব সব জায়গায়। এখানে লিখবো সাইন মাইনাস এক্স ওয়ান প্লাস মাইনাস এক্স হোল স্কোয়ার। সেখানে আমরা কি পাই, এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। সেই জন্য আমরা এই রুলস অনুযায়ী জানি এটা তাহলে কি হবে, অড ফাংশন। এবং সাম প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রালের নিয়ম অনুযায়ী আমরা জানি অড ফাংশন হলে ডিরেক্টলি সেটাকে কি লেখা যায়, জিরো লেখা যায়। এই ম্যাথ গুলো আমি যেরকম বললাম শুধুমাত্র তোমাদেরকে এটাই ডিনোট করতে বলবে যে ইভেন ফাংশন নাকি অড ফাংশন। এবং যদি ইন্টিগ্রেশন করতে বলে তোমরা চাইলে সিম্পলি ভাঙায়ও ইন্টিগ্রেশন করতে পারো, অথবা ডিরেক্টলি অ্যান্সার লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। চলে যাচ্ছে আমাদের সেকেন্ড টপিকে, which is about Riemann sum। Riemann sum কি, Riemann sum হচ্ছে কিছুটা আমাদের স্ট্যাটিস্টিক্স এর মতো, আমরা যে গ্রাফ করে বিভিন্ন জিনিস বের করতাম সেটার কাছাকাছি। তো Riemann sum এর মাধ্যমে আমরা হচ্ছে এরিয়া বের করব। এখানে দেখো আমি এরিয়ার ইকুয়েশন লিখে দিছি যে এরিয়া A is equal to summation of n I is equal to 1 f of xi del xi। এখানে del xi টা কি দেখো, খেয়াল করো, del xi টা হচ্ছে b minus a divided by n। এখানে b টা কি, b হচ্ছে আপার লিমিট, a হচ্ছে লোয়ার লিমিট, এবং n হচ্ছে নাম্বার অফ সাব ইন্টিগ্রালস। এবং দেখো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এই জায়গায় আমরা পাই ইন্টিগ্রেশন অফ বি অফ এ এফ অফ এক্স ডিএক্স। এই বি অফ এটা আমরা কোত্থেকে পাইলাম, সরি বি টু এটা আমরা কোত্থেকে পাইলাম, এই যে খেয়াল করে এখানে বি যে আপার লিমিট এবং এ যে লোয়ার লিমিট সেটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। সেই অনুযায়ী আমরা লিখতে পারি summation of n I is equal to 1 f of xi del xi is equal to integration of b to a f of x dx, যেখানে del x টা হচ্ছে b minus a divided by n। বিটা কি আপার লিমিট, এটা কি লোয়ার লিমিট, এবং এটা কি নাম্বার অফ সাব ইন্টিগ্রালস। তো সাব ইন্টিগ্রালস বলতে কি বোঝায়, মনে করো এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ। এখন এই গ্রাফে কিন্তু আমরা অসংখ্য এভাবে ভাগ করতে পারি না। এখন এখানে আমরা কয়টা ভাগ করতেছি, অর্থাৎ কতগুলা ইন্টিগ্রালস হতেছে, সেটাই হচ্ছে কিন্তু আমাদের কি এন এর মান, সেটাই কি এন এর মান। এটাই আমি বুঝাইছি যে নাম্বার অফ সাব ইন্টিগ্রালস, এটা দিয়ে এন এর মানটা আমি ডিনোট করতে পারছি। এখন দেখো এই রিলেটেড একটা ম্যাথ দেখো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 to 0 root over x cube plus 1 dx, যেখানে n is equal to 5। কোশ্চেনে তোমাদের n কিন্তু বলে দিবে, n টা কি, আই হোপ ইউ রিমেম্বার, n হচ্ছে নাম্বার অফ সাব ইন্টিগ্রালস, n হচ্ছে কি নাম্বার অফ সাব ইন্টিগ্রালস। তো এখানে আমাদের এল আর এস বের করতে বলছে এবং এম আর এস বের করতে বলছে। এখন তোমরা আমাদের জিজ্ঞেস করতে পারো যে হোয়াট ইজ এল আর এস, হোয়াট ইজ এম আর এস। সিম্পলি আমরা পড়তেছি রেমান সাম, তাহলে এল আর এস মানে হচ্ছে লেফট রেমান সাম এবং এম আর এস মানে হচ্ছে মিডল রেমান সাম। এবং যদি আমাদের বলতো আর আর এস তাহলে আমাদের কি হইতো, তাহলে আমাদের হইতো রাইট রেমান সাম। ঠিক আছে, কোশ্চেনে এইভাবেই বলবে যে লেফট রেমান সাম অথবা মিডল রেমান সাম অথবা রাইট রেমান সাম বের করো, মানে একটু শর্ট ফর্মে বলবে। তো এই ম্যাথটাতে আমি তোমাদের দুইটা পার্ট দেখাই দিব, আশা করি তোমরা দুইটা বুঝলে লাস্ট পার্টটা অর্থাৎ আর আর এস এর যেটা রাইট রেমান সামের যেটা সেটা বুঝতে পারবে। এক্ষেত্রে খেয়াল করো, আমরা ফার্স্টে ফাংশনটা লিখবো, মানে যেটা আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে সেটাকে আমরা ফাংশন আকারে লিখবো। লেখার পরে আমরা এখান থেকে ডেল এক্স বের করবো। ডেল এক্স এর ফর্মুলা আমরা জানি বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। এখানে বিটা কি আপার লিমিট হুইচ ইজ 1, এটা কি লোয়ার লিমিট হুইচ ইজ 0, এবং এনটা কি নাম্বার অফ সাব ইন্টিগ্রালস হুইচ ইজ 5। কোশ্চেনে দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাই 0.2। এখন এই 0.2 এর কাজটা কি, 0.2 টা হচ্ছে আমাদের ডেল এক্স এর মান। এই ডেল এক্স দিয়ে আমরা কি করব, ডেল এক্স দিয়ে আমরা কি করব সেটা হচ্ছে, দেখো এখানে যে লোয়ার লিমিটটা শুরু হবে সে লোয়ার লিমিট থেকে এই 0.2 করে আমরা বাড়তে থাকবো। অর্থাৎ 0, এই লোয়ার লিমিটটা নিলাম 0, তার সাথে আরো 0.2 যোগ করলে কি হয় 0.2। আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই দুইটা 0, 0.2। দেন এখানে যেটা লোয়ার লিমিট অর্থাৎ এখানে যেটা লাস্ট মানটা, সেই মানটা হবে সেকেন্ডটার ফার্স্ট মান। ঠিক আছে, কি হবে 0.2, এবং বললাম কি 0.2 করে প্রত্যেকটার সাথে অ্যাড হবে, তাহলে 0.2 প্লাস 0.2 কি হয় 0.4, তাই না। 0.2 প্লাস 0.2 ইজ ইকুয়াল টু কি হয় আমাদের 0.4, তাই না। আগেরটার ক্ষেত্রে কিন্তু সেম ছিল, 0 প্লাস 0.2 ইজ ইকুয়াল টু কি হয়েছে আমাদের 0.2।
তো এই জিনিসটা এখানে আমরা করলাম যে 0.2 এর সাথে 0.2 যোগ করলাম। কেন যোগ করলাম? কারণ এই যে দেখো 0.2 করে বাড়ার কথা কিন্তু আমাদের বলে দিছে, অর্থাৎ ডেল এক্স এর মান যেটা আসবে সেটাই কিন্তু আমরা সেই মান অনুযায়ী আমরা বাড়াবো। তো এখানে যেটা লোয়ার লিমিট সেটাই হবে এখানে ফার্স্টের লিমিট, অর্থাৎ 0.4 এবং 0.4 এর সাথে 0.2 যোগ করলে হয় 0.6। সেম ভাবে 0.6 এখানে প্রথমে বসবে এবং 0.6 এর সাথে 0.2 যোগ করলে হয় 0.8 এবং লাস্টলি 0.8 যেহেতু এখানে লাস্ট মান, এখানে এটা ফার্স্ট মান হিসেবে বসবে এবং 0.8 এর সাথে যদি 0.2 যোগ করি তাহলে হয় আমাদের 1। এখন এই মানগুলো দিয়ে আমরা কি করব? এই মানগুলো আমরা ফার্স্ট একটা বক্স করব। এভাবে বক্স করার পরে আমরা x লিখবো এবং f of x লিখবো, অর্থাৎ x এর মানের জন্য f of x এর মান কি হয় সেগুলো আমরা ডিনোট করব। এখন দেখো এই x এর এই মানগুলো আমরা কোথা থেকে পাইলাম? এই যে দেখো x এর মানগুলো আমাদের আসছে এই যে 0, 0.2, 0.4, 0.6, 0.8 এবং 1। এখান থেকে আমরা কি পাই? x এর মান। এখন যখন x এর মান 0 তখন f of x এর মান 1। কেন? দেখো x এর মান যখন আমরা 0 বসাবো এখানে তাহলে এই পার্টটা কি পুরোটা 0 হয়ে যায়, তাহলে √1 is equal to 1 হয়। আবার দেখো যখন আমরা x এর মান 0.2 বসাবো তখন এখানে কি হবে? 0.2 কিউব প্লাস 1, তাকে রুট করার পর এই মানটা আমরা পাই। সেম ভাবে 0.4 যখন নিব এই জায়গায় x এর জায়গায় 0.4 বসাবো। এভাবে করতে করতে আমরা 1 পর্যন্ত যাব f of x এর। এভাবে আমরা 1, 2, 3, 4, 5, 6 ছয়টা মান পাবো। এখন দেখো, এখন হচ্ছে আমাদের মেন কাজ। দেন আমরা দেখবো কোয়েশ্চেনে কি চাইছে। এতটুকু পর্যন্ত আমাদের লেফট রিমেন সাম চাপ, মিডল রিমেন সাম চাপ অথবা রাইট রিমেন সাম চাপ, সমস্যা নাই, আমরা এতটুকু পর্যন্ত করে নিব। দেন হচ্ছে আমরা দেখবো যে আমাদের কোশ্চেনে কি চাওয়া হয়েছে। কোশ্চেনে চাওয়া হয়েছে লেফট রিমেন সাম, সেটা আমরা লেফট এর ভ্যালু গুলা লিখবো, তাই না? এটাই তো। তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ 1 to 0 √x³ plus 1 dx is equal to ফর্মুলা অনুযায়ী লিখবো del x f of 0। f of 0 কেন লিখলাম? এই যে দেখো কথাটা লেফট রিমেন সাম বলছে কিন্তু, তার মানে লেফট এর ভ্যালু গুলা লিখবো। লেফট এর ভ্যালু গুলা কি? এই যে 0, 0.2, 0.4, 0.6, 0.8। এখানে কিন্তু আবার 0.1 বসায় না, 1 বসায় না, 1 হচ্ছে কিন্তু আমাদের রাইট রিমেন সাম এর ভ্যালু, ঠিক আছে? তাহলে আমরা লেফট এর এই পাঁচটা মান বসাবো। দেখো f of 0, f of 0.2, f of 0.4, f of 0.6 প্লাস f of 0.8। এগুলা বসানোর পরে এই ভ্যালুগুলোর মান আমরা কোথায় জানি? এখান থেকে জানি না। এই যে দেখো f of 0 এটার মান যে 1 এখানে জানি। আবার f of 0.2 এটার মান যে 1.004 এখানে জানি। আবার এই f of 0.4 এর মান এটা। এভাবে মানগুলো বসাবো এবং ডেল এক্স এর মান কোত্থেকে পাইলাম? এই যে দেখো ডেল এক্স এর মান কিন্তু এখান থেকে আমরা বের করে নিয়েছি অলরেডি। সেখানে ক্যালকুলেশন করার পরে যেটা রেজাল্ট হবে সেটাই হবে আমাদের এলআরএস, অর্থাৎ লেফট রিমেন সাম এর ভ্যালু। এখন হচ্ছে এমআরএস। এই কোশ্চেনে দুইটা পার্টি চাওয়া হয়েছে। পরীক্ষার হলে তোমাদের রাইট রিমেন সাম চাইলেও যে তোমরা রাইট এর ভ্যালুগুলো নিয়ে নিবে। এখন মিডল রিমেন সামে আমরা কি করব? মিডল রিমেন সামের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে ওই পয়েন্টগুলো লিখলাম আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা পয়েন্ট আমরা লিখলাম। লেখার পরে এখানে একটা মজার ব্যাপার আছে। মিডল রিমেন সামের ক্ষেত্রে এই দুইটা পয়েন্টকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টটাকে আমরা ফাংশন ধরে দেন ম্যাথ করব। বুঝতে পারলা? ওই ফাংশনের যে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট গুলা পাইলাম, এই লিমিট গুলা কিন্তু আমরা ওই ফার্স্ট মেথডে পাইছি। সেগুলা আমরা দুইটাকে যোগ করার পরে 2 দিয়ে ভাগ করার পরে যে পয়েন্ট গুলা পাবো সেগুলাই হবে আমাদের কি? এক্স এর মান, এবং সেগুলা দিয়ে আমরা এফ অফ এক্স এর মানকে ডিনোট করব। তাহলে খেয়াল করো এক্স এর মান যখন 0.1 তখন এই 0.1 যদি ওই যে আমাদের যে ফাংশন ছিল যে √, আমাদের ফাংশনটা কি ছিল? √x³ প্লাস 1। তো এই জায়গায় যদি আমরা x এর জায়গায় 0.1 টু দি পাওয়ার কিউব প্লাস 1 বসাই তাহলে f of x এর মান এটা পাই। আবার এই যে 0.3 যদি আমরা এখানে x এর জায়গায় বসাই তাহলে 1.013। সেম ভাবে আমরা লাস্ট মানটা কি 0.9 যদি আমরা x এর জায়গায় বসাই তাহলে আমরা 1.315 এই মানটা পাই। এবং আগের ম্যাথের মতোই ডেল x ইনটু এই সূত্র অনুযায়ী আমরা লিখবো f of 0.1, অর্থাৎ এই মিডল রিমেন সামের যে ভ্যালুগুলো আমরা পাইলাম x এর সেগুলাই আমরা ফাংশন আকারে লিখবো। f of 0.1, f of 0.3, f of 0.5, f of 0.7 এবং f of 0.9। এবং এর ভ্যালুগুলো কিন্তু আমরা অলরেডি ছকে বের করে ফেলছি। যেমন f of 0.1 এর মান এইটা 1.000, f of
0.3 এর মান 1.013, এভাবে আমরা প্রত্যেকটা মান বের করে 0.2 এর সাথে তা গুণ করে মিডল রেমেনসাম এর মান বের করব। এবং রাইট রেমেনসাম এর ক্ষেত্রে আমি কি বলবো, আবারও তোমাদের বলে দিচ্ছি, পরীক্ষায় রাইট রেমেনসামও আসতে পারে, সেই ক্ষেত্রে কি করবা, শুধুমাত্র এই রাইট এর ভ্যালুগুলো নিবা, শুধুমাত্র কি এই রাইট এর ভ্যালুগুলো নিবা, তখন কি কি আসবে, 0.2, 0.4, 0.6, 0.8 এবং 1। এই ম্যাথগুলো খুবই সহজ, এবং যদি বুঝে থাকো তাহলে ম্যাথগুলো করতে খুব বেশি একটা সময় লাগবে না। এবং আরো কিছু কথা বলি, সেটা হচ্ছে এই ম্যাথগুলোর ক্ষেত্রে তোমরা পয়েন্টের পরে 3 ডিজিট পর্যন্ত নিবা। পয়েন্টের পরে কয় ডিজিট পর্যন্ত নিবা, 3 ডিজিট পর্যন্ত নিবা, যেন তোমাদের ম্যাথে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ দেখো অনেকগুলা মান কিন্তু এখানে আমাদের, অনেকগুলা মান না, খেয়াল করে দেখো অনেকবার আমরা অনেক রকমের ইন্টারভাল দিয়ে বিভিন্ন ধরনের ভ্যালু বের করতেছি, এবং তোমার এভাবেই আসবে মান, পয়েন্টেই মান আসবে। তো সেই জন্য আমরা 3 ঘর পর্যন্ত নিব, যেন আমরা একটা ভালো রেজাল্ট পাই। ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, যদি ট্রাইগোনোমেট্রিক কোনো ফাংশন থাকে রেনেসামের ম্যাথে, অর্থাৎ sin x cos x tan x অথবা এরকম কোনো জটিল ফাংশন থাকে, সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেটরকে রেডিয়াস মোডে দিয়ে তারপর করবা, অর্থাৎ ডিগ্রি মোডে থাকবে না, রেডিয়াস মোডে করবা। কোন ম্যাথগুলা, রেনেসামের ম্যাথগুলো যখন সলভ করবা। এবং যদি ট্রাইগোনোমেট্রিক কোনো ফাংশন থাকে, শুধুমাত্র ট্রাইগোনোমেট্রিকের ক্ষেত্রে কিন্তু, এই নর্মাল এক্স এর ফাংশনের ক্ষেত্রে না, যদি ট্রাইগোনোমেট্রিক কোনো ফাংশন থাকে, সেই ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটরে রেডিয়াস মোড দিয়ে দেন হচ্ছে ম্যাথগুলো সলভ করবা, ডিগ্রি মোডে ম্যাথ সলভ করবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।